অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট ফোরাম তার পশ্চিমবঙ্গ কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই আজকের এরকম সম্মেলনী অনুষ্ঠান তারা আয়োজন করেছেন চমৎকারভাবে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমি বলার সুযোগ পেয়েছি বলে। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি, ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন আমাদের ৮০ বছর, যে ৮০ বছর আমরা পালন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের। আমরা জানি যে ১৯৪৫ সালের ৯ই মে, ইতিহাসে যাচ্ছি না, কারণ আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সকলেই এটা জানেন এবং ইতিপূর্বে আলোচনা হয়েছে। জার্মানির বিরুদ্ধে বিজয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফ্যাসিস্ট রাষ্ট্র ইতালি, আপনারা জানেন তার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ২ শিবির, এবং এটা শুধু ইউরোপে যুদ্ধ হয়েছিল তা না, গোটা পৃথিবী জুড়ে। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে ১৮, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ৩৯ থেকে ৪৫, এই যে ওয়ার্ল্ড ওয়ার। এই রাজনৈতিক ইতিহাস মোটামুটি আপনারা সকলে ধরে নিচ্ছি। ৪৫ সালের ৯ই মে রাইখস্টাগে যে লাল পতাকা উঠেছিল লাল ফৌজের হাত দিয়ে, তারপরেই ফ্যাসিবাদের বিপদের একবার অবসান ঘটেছিল, এই কথা তখনও কেউ বলেনি। অভিজ্ঞতাও তা না, আমরা জানি সেটা হয়নি, অসম্ভব হয়। যতক্ষণ পুঁজিবাদ থাকবে ততক্ষণ যেমন যুদ্ধের বিপদ থাকবে, তেমনি ফ্যাসিজমের বিপদ থাকবে, তার নানান রূপ নিয়ে নানান দেশে দেশে। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ফ্যাসিবাদের ইতিহাস দীর্ঘ সময় যদি আমরা দেখি, আমরা মোটামুটিভাবে কি একটা সূত্রায়ন করতে পারি। খুব সংক্ষেপে বলি, বিস্তারিত ব্যাখ্যার কারণে সুযোগ দিয়ে আপনারা জানেন ১৫ মিনিটের মধ্যে আমাকে বলতে হবে কখন এটা ঘটছে। প্রথম বিশ্বযুদ্ধের সময়, কেননা প্রথম বিশ্বযুদ্ধ ছিল আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া স্তর, যখন থেকে লেনিন বলেছিলেন যে ১৮৭০-এর দশক থেকে, যখন প্যারিস কমিউনের পর থেকে ফ্যাসিজমের যে পুঁজিবাদের যে উদারবাদী যে পথ, তার অবসান ঘটেছে। একচেটিয়া পুঁজিবাদের যে প্রতিক্রিয়াশীল চরিত্র, সেগুলো ক্রমশ বিকশিত হচ্ছিল। আমরা জানি যে আমাদের যদি বলেন যে যুদ্ধবাস্তার যে নীতি, সাম্রাজ্যবাদের পর্বে যে সংকট পুঁজিবাদের, এ কথা বারবার এসছে, খেয়াল রাখতে হবে। আজও তখন পুঁজিবাদের সংকট, প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে কেন বলছে না, যুদ্ধ তারা করতে চেয়েছিল সংকট থেকে বেরোনোর জন্য। পুঁজিবাদ এমন একটা ব্যবস্থা, আজও নয়তার কথা দেখতে পাচ্ছি, পুঁজিবাদের একটা স্তর পড়ে যে সংকট থেকে সে কখনোই মুক্ত নয়। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। সে সংকট তার জন্মসূত্রে যে সংকট, সে সংকট থেকে বয়ে বেড়াতেই হবে, কারণ সে একটি সমতা ভিত্তিক সমাজ গঠিত করতে পারবে না কাঠামোগতভাবে। এবং এই সংকট থেকে বেরোনোর জন্য বারবার তাকে নানা ধরনের ফর্ম তার মধ্যে দিয়ে যেতে হবে। ফ্যাসিজম তার একটা উগ্র ফর্ম আমরা দেখেছি, নানা ধরনের সংকীর্ণতা। আমি তাকে এক কথায় যদি বলি, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, যে এক ধরনের পলিটিক্স অফ আনরিজন, যুক্তিহীনতা। এই পলিটিক্স অফ আনরিজন তার নানা ফর্ম তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধের পর সংকট থেকেই কিন্তু ফ্যাসিজমের চমৎকার, আমি বলবো চমৎকার এই অর্থে বলছি, এত রিভিলিং এমন কথাগুলো সেখানে বলা আছে। যদি আমরা মুসলিনের ফ্যাসিজম নিয়ে বই দেখি, কীভাবে কর্পোরেট তার সঙ্গে শাসকের রাজনীতিক তার যে বন্ধন, সেখান থেকে প্রতিক্রিয়ার রাজনীতি কি রূপ নিচ্ছে ফ্যাসিজমের মধ্যে দিয়ে, আমরা ২০-এর দশক দেখেছি। অ্যান্টি ফ্যাসিস্ট যদি বলেন, আমার এখানে না বলে উপায় নেই, যে গণবাণী পত্রিকায় ফ্যাসিবিরোধী লেখা তখন কাকাবাবু লিখেছিলেন, আব্দুল হালিম লিখেছিলেন বিশেষ করে। তখন আমাদের দেশে কিন্তু স্বাধীনতা সংগ্রামের শীর্ষ পৌঁছে গেছে। ৩০-এর দশক রবীন্দ্রনাথ গোটা পৃথিবীর যে বিবেকবান যে মানুষ, তাদের সঙ্গে তিনি সামিল ছিলেন। অ্যান্টি ফ্যাসিস্ট যে মুভমেন্ট, বুদ্ধিজীবীদের, লেখক, শিল্পী, শ্রমজীবী মানুষ, তাদের যে গোটা বিশ্বব্যাপী আন্দোলন, এটা বিশ্বব্যাপী আন্দোলন হতো। তখন পুঁজিবাদ একটি বিশ্বায়িত ব্যবস্থা। আমি যখন অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট মুভমেন্ট, তা একটা বিশ্বায়িত আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত, সংগ্রামের সঙ্গে কিন্তু যুক্ত। এটা হচ্ছে এই মুভমেন্টের একটা স্ট্রেংথ, শক্তির জায়গা।
এটা আমাদের মাথায় রাখা গেছে। তাহলে সংকট থেকে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসেছিল। 35 সালের যে কমিট্রালের যে ফর্মুলেশন যদি দেখেন, তার মধ্যে কি বলা হচ্ছে, যে চরিত্রটা এটা হচ্ছে একটা ভীষণ উগ্র, ভীষণ যুদ্ধবাজ, এক ধরনের এই যে মিলিটারিজম আমরা বলি না, মিলিটারিজম, এই যে যদি দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি যার ধরনের মিলিটারিজম, জিঙ্গোইজম। আমি একটু মাত্র বলছি, 1901 সালে যে সাইকোলজি অফ জিঙ্গোইজম একটা চমৎকার বই লিখেছিলেন আপনার জন হবসন, যিনি ইম্পেরিয়ালিজম যে বই লিখেছিলেন, স্টাডি, লেনিন যার কথা রেফার করেছিলেন, ইম্পেরিয়ালিজম, দ্য হিস্ট্রি অফ ক্যাপিটালিজম, সেই বইতে বারবার রেফার করেছিলেন একাধিকবার। সেই জন হবসনের লেখা যে কিভাবে জিঙ্গোইজম কখন, যখন ওই দক্ষিণ আফ্রিকার বোর যুদ্ধ হচ্ছে, ইম্পেরিয়ালিজম কিভাবে ফর্ম নিচ্ছে, তার যুগলক্ষণগুলো কি, লেনিন যা বলছিলেন তাতে দুটো যুদ্ধের কথা বলেছেন, একটা হচ্ছে স্প্যানিশ আমেরিকান ওয়ার এবং বুয়ার ওয়ার, আরও অনেকগুলো ছিল, কিন্তু এই দুটো খুব খুব ডিফাইনিং একটা ক্যারেক্টার ছিল, সেটা লেনিন বলেছিলেন। তো সেই সময় দেখো 1901 সালে যখন যুদ্ধ চলছে তখন এই আনরিজন, পলিটিক্স অফ আনরিজন কি, তার মধ্যে একটা তিনি বলছেন, তিনি মার্কসিস্ট ছিলেন না, যে তাদের রসবোধ নেই। সময় করে আলোচনা করা যাবে পরে, কিন্তু এগুলো আমি বলছি এই কারণেই যে এই ক্রাইসিস থেকেই যে সেটা উদ্ভব হচ্ছে, সেটা বারবার আমরা দেখছি নানা ধরনের বামপন্থী, কমিউনিস্ট এবং এমনকি প্রগতিশীল অকমিউনিস্ট গণতন্ত্র মনস্ক মানুষদের চর্চার মধ্যে দিয়েও কিন্তু এটা আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা এটা দেখছিলাম যে একদিক থেকে ফ্যাসিজম এবং পুঁজিবাদী যে রাজনীতি বা পুঁজিবাদী যে রাজনীতি বা শক্তি সরকারগুলো রয়েছে, তাদেরকে একেবারে এক মিলিয়ে দেওয়া হচ্ছে তা না। আমরা দেখেছি যে যে জোট গড়ে উঠেছিল যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন যে যে মিত্র শক্তির মধ্যে কিভাবে ছিল, সোভিয়েত ইউনিয়ন, ইউএসএ ছিল, এবং মানে বুর্জোয়াদের নিজেদের মধ্যে কিন্তু যে ক্যাপিটালিস্ট ফোর্সগুলো এবং ইম্পেরিয়ালিস্ট যে শক্তিগুলো আমাকে তাদের নিজেদের মধ্যে বিরোধ ছিল, থাকতে বাধ্য। ইম্পেরিয়ালিজমের সেই যে স্কেচ, তখন এই যখন লগ্নি পুঁজির জাতীয় চরিত্র ছিল, তার মধ্যে বিরোধ ছিল। বিরোধ থাকার জন্য জার্মানির বিরুদ্ধে আরো কিছু পুঁজিবাদী দেশগুলো অন্তত কিছু সময়ের জন্য তারা সমবেত হয়েছিল। তাদের অ্যান্টি সোভিয়েত পলিটিক্সকে চিরকাল একেবারে সচেতনভাবে মাথায় রাখা সত্ত্বেও এই দোদুল্যমানতা, এই আন্তর্বিরোধ, এই প্রতারণামূলক রাজনীতির ইতিহাস আমরা সকলে জানি। আজকে যখন আমরা 80 বছর পালন করছি, এটা একটা ভিন্ন সময়, এটা আমরা যেন আমরা সকলে আমরা যেন বুঝি, এটা নিশ্চয় আলোচনাতে উঠে এসেছে, এটা একটা ভিন্ন সময়। অবশ্যই সেই অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু এই ভিন্ন সময়ে সংকটটা কিন্তু আরো তীব্র, পরিস্থিতিটা অনেক পাল্টে গেছে, প্রায় গুণগতভাবে পাল্টে গেছে। এমন কথা বললে আসলে আমরা প্রায় অনেকে একমত হতে পারি। এবং এই বদলে যাওয়ার সময়ের মধ্যে কি আছে, অবশ্যই আছে যে পুঁজিবাদের সংকট। আমাদের দেশে আমরা যখন দেখছি তার বিস্ফোরণ করে করছে, আমরা দেখুন 1925 সালে যখন সংঘ পরিবার আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল, কি চমৎকারভাবে তাদের যারা কর্মকর্তারা তারা ইতালিতে গেছেন, জার্মান ফ্যাসিজম, 48 সালে এমনকি জার্মানিজম, ইসরায়েল রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হচ্ছে, সবকটা প্রতিক্রিয়ার আধারকে তারা কিন্তু তাদের মানে সহ ও তাদের প্রতি সহানুভূতিশীল, তাদের রাজনীতি থেকে তারা তাদের রাজনীতির রসদ আকর্ষণ করার সংগ্রহ করার চেষ্টা করছে, যা একই সঙ্গে তার সঙ্গে ইন্টিগ্রেট করেনি, একীকরণ হয়নি, নয় ব্যাপার হয়েছে তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে প্রোগ্রাম। এটা ছাড়া শক্তিগুলো সমাবেশ করানো সম্ভব হবে। এটাকে যদি আমরা একটা বৃহৎ শক্তি সমাবেশের প্রজেক্ট বলে পরিণত করতে চাই, যা করতে হবে, তাছাড়া করা যাবে না। আমাদের দেশে ক্রাইসিস হচ্ছে এটাই যে আমরা একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে বাস করছি। যে বললাম, নয়দারবাদী কর্মসূচি কার্যকর করতে গিয়ে এমন একটা শক্তি আজকে সবচেয়ে আস্থাশীল যাদের উপর শাসক শ্রেণীর গুলি, একটা ভয়ঙ্কর নানা ফ্যাসিস্টিক প্রবণতায় পরিপূর্ণ। কি কি লক্ষণ আমরা দেখছি দেখুন, আমরা অবশ্যই আমরা কাউন্টার করতে পারি আমাদের প্রতিনিয়ত সচেতনভাবে। এক হচ্ছে যে
ভীষণভাবে সাম্প্রদায়িক। আর এই সাম্প্রদায়িকটা কিন্তু 60-এর দশকের সাম্প্রদায়িকতার মধ্যে নয়। তার মধ্যে কিছু তো রিলিজিয়াসিটি ছিল। আজকে রিলিজিয়াসিটি কিছু নেই। আমি গেরুয়া পোশাক পরে শুধুমাত্র মন্ত্রী হব, এমনকি প্রচলিত অর্থে সামাজিক যে ধর্মাচরণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই একটু। এক ধরনের হিন্দু হলে হবে না, শুধু হিন্দু হলেই হবে না, তোমাকে হিন্দুত্ববাদী হতে হবে, তাদের পছন্দসই হবে হিন্দু হতে হবে। একটা হিন্দু রাষ্ট্র কখনো ফ্যাসিস্ট রাষ্ট্র ছাড়া অন্য কিছু হতে পারে? আমাদের দেশে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে গেলে যুক্তরাষ্ট্র সম্পর্ক গণতন্ত্রীকরণের প্রতি আমাকে দাবি করতে হবে, সমর্থন করতে হবে। আপনার বাসীকে বেশি কিছু বলছি না, যদি সমস্ত লিটারেচার দেখুন, আমরা কি সবাই পড়ি প্রতিনিয়ত, দেখবেন একটি লিটারেচার নেই তাদের সমস্ত যারা মূল যে তাদের থিওরিটিশিয়ান, প্রত্যেকটি ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এরকম এই যে দীনদয়াল উপাধ্যায় ইন্টিগ্রাল হিউম্যানিজম বা ইন্টিগ্রাল না হিউম্যানিস্ট বইটি যদি দেখেন তাহলে দেখবেন তাতে বলা থাকছে 370 আকাশ থেকে পড়েনি। এরকম একটা শক্তি যা ধর্মীয় বিদ্বেষের উপর থাকে, হিংসা, শুধু যুদ্ধোন্মাদনা, উন্মত্ততা তৈরি করতে চাইছে, উন্মত্ততা যা শুধু ব্যক্তি উন্মাদনা প্রকাশ করছে তা না, অন্যকে আঘাত না করে করতে পারছে না। যদি তুমি দ্বিমত হও তাহলে তুমি আমার শত্রু। এই যে অ্যাগ্রেসিভ, এই যে হিংস্র, ভায়োলেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে, যা গণতন্ত্রের সমস্ত মানদণ্ডকে ছিন্ন ভিন্ন না করে বাঁচতে পারে না, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট আজ আমাদের দেশের রিয়ালিটি, শুধু আলোচনার বিষয়, লড়াইয়ের বিষয়। এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছি। ফলে ফ্যাসিস্ট নানা ধরনের, নানা রঙের, প্রোটো ফ্যাসিস্ট, তাছাড়া আমরা পাবো না। এই রাজনীতির বিরুদ্ধে লড়াই মানে এটাই আমাদের করতে হবে। এবং ক্রনিক ক্যাপিটালিজম, ওরা ধান্দা ধনতন্ত্রতা, এক ধরনের নীতিহীনতা, যে পলিটিক্স অফ রিজন, এটা 20-এর দশকে এই কথাটা এসছে। আজকে হয়তো আমি জানি না সঠিক শব্দ কি বলবো আমরা, যে সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়, নীতি এগুলোকে ছুঁড়ে না ফেলে কিন্তু শাসক শ্রেণী এক পায়ে দিতে পারে। এমনকি নামকরণগুলো দেখুন, যারা মারা গেল, সন্ত্রাসবাদের বিরোধিতা একটি জরুরি কর্তব্য, শ্রেণী আন্দোলনের কর্তব্য, কোনো সন্দেহ নেই, কিন্তু যারা মারা গেল তাদের প্রতি কিন্তু কি আর বলতে কিছুই নেই। সে চায় তার মধ্যে দিয়ে দেশের রাজনীতির ভেতরে বিভাজনের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, সংখ্যালঘু বিরোধী রাজনীতি এবং গোটা পরিবেশকে বিষাক্ত করে তোলে। এটাই একটা বিরাট বিপদ। আমরা এই অনুষ্ঠান যখন সংগঠিত করছি, অংশ নিচ্ছি, তখন এই অ্যান্টি ফ্যাসিস্ট নিওলিবারাল পর্বের যে ফ্যাসিস্ট বা নয়া ফ্যাসিবাদ যাই আপনি বলুন, তার মোকাবিলাটা হয়ে দাঁড়িয়েছে আমাদের ঘাড়ের ওপর এসে পড়েছে। পিছনে তারা করছে না, তা আমাদের একবার সামনে এসে দাঁড়িয়েছে। এই বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে এখন অত্যন্ত জরুরি একটি কাজ হয়ে দাঁড়িয়েছে, পলিটিক্যাল টাস্ক, সামাজিক টাস্ক। তো এই হয়ে দাঁড়িয়েছে। এই আলোচনা যখন আমরা আলোচনা করছি, পরিস্থিতি হচ্ছে তখন এমন। ফলে কেন, কিভাবে আমরা করবো, কিভাবে কেন আমরা করবো, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা। আমি আশা করি যে এটা এগোনোর একটাই পথ, একসঙ্গে আন্দোলন করা, এছাড়া অন্য কিছু নেই। কোনো রাজনৈতিক কর্মসূচিকে শেখা যায় না শুধুমাত্র বই পড়ে। অবশ্যই বই পড়তে হবে, কিন্তু যতক্ষণ না আমরা রাস্তার আন্দোলনে অংশ নিচ্ছি, ততক্ষণ কিন্তু পরস্পরকে চেনা যায় না। ওই মশালের আলোতেই পরস্পরকে চেনা যায়।